আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। আজকে অনেক দিন পর একটা লম্বা গ্যাপ দিয়ে আজকে আবার চলে এসেছি 45 মিনিট রিভিউ অন সার্জারির 10ম নাম্বার ক্লাস নিয়ে। তো আজকে আমরা দুইটা খুবই ইম্পর্টেন্ট টপিক পড়ব। দুইটা ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা হচ্ছে আমাদের লং কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটা হচ্ছে যে শর্ট কেস থেকে থাকে। তো শর্ট কেস যেটা হার্নিয়া, এটা অলরেডি আমরা 50 to 60% কোয়েশ্চেন পেডি সার্জারিতে পড়ে ফেলছি, আর অল্প কিছু পড়লে আমাদের হার্নিয়া নিয়ে প্রিপারেশন হয়ে যাবে। আর হচ্ছে ব্রেস্ট ডিজিজ, এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে তোমাদের হচ্ছে ফাইনাল প্রফে রিটেনের কোয়েশ্চেন মাস্ট একটা থাকবেই। তো প্রথমে আমাদের হচ্ছে যে সিনারিওটা দেওয়া থাকবে সেখান থেকে আমাদেরকে কোন ডিজিজ, খুব বেশি না, 3-4টা ডিজিজ আছে ব্রেস্ট ডিজিজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রিটার্নের জন্য, সিনারিও বেস্ট। তো এই 3-4টা ডিজিজ খালি আমাদেরকে প্রথমে ডায়াগনোসিস করে ফেলতে হবে এবং বাকি কাজগুলো সব আমরা মানে হিস্ট্রি, ঠিক আছে, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, এগুলো একটা ফর্মেটে ফেলে দিয়ে কোয়েশনের অ্যান্সারগুলো করে ফেলতে পারবো। আচ্ছা, তো ব্রেস্ট যে চ্যাপ্টারটা আর কি, এখান থেকে না অনেকগুলো ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউ কোয়েশ্চেন হয়, ঠিক আছে, আবার এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কার্ড কোয়েশ্চেনও আছে। তো আমরা একটু সিনসিয়ারলি এই চ্যাপ্টারটা পড়বো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো প্রথমেই হচ্ছে ব্রেস্ট যেটা, তার অ্যানাটমিক্যাল পজিশন। তো এই অ্যানাটমিক্যাল যে এক্সটেনশনটা আছে এখান থেকেই ইম্পর্টেন্ট এমসিকিউ এর কোয়েশ্চেন হয় এবং এখান থেকে ভাইবাতে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। তো এটা আমরা সবাই জানি এক্সটেনশনটা কীরকমভাবে বলবো, যখন বলবে যে সেকেন্ড রিব থেকে 6th রিব পর্যন্ত ভার্টিক্যালি, হ্যাঁ, আর হরিজন্টালি কি থাকে, এটা ভার্টিক্যালি হচ্ছে 2nd থেকে 6th রিব থাকে এবং এদিকে হচ্ছে তোমার স্টারনামের ল্যাটারাল বর্ডার থেকে শুরু করে অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন পর্যন্ত এক্সটেনশন থাকে, ঠিক আছে, গেল। আর এখানে আমাদের লিম্ফ নোডের পজিশনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, লিম্ফ নোড এবং হচ্ছে ব্রেস্টের ভেনাস ড্রেনেজ, আর্টারি সাপ্লাই, প্রত্যেকটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা এগুলো একটাও না পড়ে যাব না, ঠিক আছে। এখন হচ্ছে আমরা নেক্সট যে কোয়েশ্চেনটা পড়বো সেটা হচ্ছে এক্সটেনশনের পরে আর্টারি সাপ্লাই। তো আর্টারি সাপ্লাইটা কি কি থাকে, মেইনলি হচ্ছে আমাদের এক্সিলারি আর্টারি, যেটা কিনা হচ্ছে ল্যাটারাল থোরাসিক আর্টারি দিয়ে, এটা হচ্ছে এখান থেকে ব্রাঞ্চ সাপ্লাইটা দেয়। নেক্সট আছে হচ্ছে ইন্টারনাল থোরাসিক আর্টারি এবং ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারনাল ম্যামারি আর্টারি ব্রাঞ্চের মাধ্যমে আর্টারিয়াল সাপ্লাইটা আসে। আচ্ছা, ভেনাস ড্রেনেজটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ব্রেস্ট ডিজিজ আমরা জানি যে ব্রেস্ট কার্সিনোমা যেটা, সেটা হচ্ছে খুব ইজিলি ব্রেইন এবং বোনে মেটাস্টাসিস হয়ে যায়। তো এখানে অনেক সময় জিজ্ঞাসা করে কেন, মানে খুবই কমনলি হচ্ছে ব্রেইনে মেটাস্টাসিস হয় ব্রেস্ট কার্সিনোমাটা। তো এটা কেন, তার উত্তর হচ্ছে যে এটার হচ্ছে একটু অ্যাটিপিক্যাল হচ্ছে ভেনাস ড্রেনেজ, যেমন সাবেরিওলার ভেনাস প্লেক্সাস থেকে হয়, আর আরেকটা হয় হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, যেটা কিনা কমিউনিকেট করে হচ্ছে আমাদের ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস থেকে। তো সহজে সেখান থেকে স্প্রেড হয়ে এটা ব্রেনে চলে যেতে পারে, যার কারণে ব্রেস্ট কার্সিনোমা হচ্ছে খুব ইজিলি হচ্ছে ব্রেইনে মেটাস্টাসিস করতে পারে। আচ্ছা, লিম্ফ্যাটিক ড্রেনেজটাও আমরা খুব ভালো মতো ভেসেলসের নামগুলো পড়ে ফেলবো। এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সেন্টিনেল লিম্ফ নোড, অর্থাৎ একটা ব্রেস্ট কার্সিনোমা সর্বপ্রথম যে লিম্ফ নোডে হচ্ছে মেটাস্টাসিস করে সেটাকেই বলা হয় হচ্ছে সেন্টিনেল লিম্ফ নোডস। আচ্ছা, গেল। এখানে আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে লিম্ফ নোডের পজিশনগুলো, অর্থাৎ আমরা যখন এক্সামিনেশন করব অথবা হচ্ছে আমার কেস প্রেজেন্ট করব টিচারের কাছে, তখন মানে খুবই জনপ্রিয় একটা কোয়েশ্চেন যে 3টা গ্রুপ আছে, হ্যাঁ, গ্রুপ 1, 2, মানে লেভেল 1, 2, 3 বলো বা গ্রুপ 1, 2, 3 যেটাই বলো, 3টা গ্রুপ হচ্ছে পেক্টোরালিস মাইনর মাসেলকে মানে হচ্ছে এটা কেন্দ্র করে 3টা গ্রুপে ভাগ করা যায়। তো এটা আমরা পড়ে ফেলি যে পেক্টোরালিস মাইনর মাসেলের একদম ল্যাটারালি যেটা থাকে সেখানে 3টা গ্রুপ থাকে, হ্যাঁ, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র আর হচ্ছে ল্যাটারাল গ্রুপ থাকে। এটা হচ্ছে 1। তারপরে পেক্টোরালিস মাইনর মাসেলের ঠিক পিছনে যেটা থাকে সেটা হচ্ছে সেন্ট্রাল, এটা হচ্ছে 2, এবং পেক্টোরালিস মাইনর মাসেলের মিডিয়ালি যেটা থাকে সেটা হচ্ছে এপিক্যাল, এটা হচ্ছে আমাদের 3। তাহলে এই 3টা হচ্ছে গ্রুপ আমরা পড়ে ফেললাম। আচ্ছা, এখানে আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসছে, এটা হচ্ছে কার্ড কোয়েশ্চেন, যে হোয়াট ইজ ম্যামোগ্রাম। আচ্ছা, ম্যামোগ্রাম কি, মনে হয় যে একটা আলট্রাসোনোগ্রাম না, এটা আমরাও প্রথম মনে করতাম যে ম্যামোগ্রাম মানে হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাম, কিন্তু আসলে এটা হচ্ছে একটা এক্সরে, ঠিক আছে। তো ম্যামোগ্রামের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা রিটেনেও আসে, আবার হচ্ছে এটা কিন্তু কার্ড কোয়েশ্চেন, হোয়াট ইজ ম্যামোগ্রাম। আচ্ছা, তাহলে ম্যামোগ্রামটা কাকে বলে, এটা আমরা কিভাবে জিজ্ঞাসা, মানে যখন আমাদেরকে টিচার জিজ্ঞাসা করবেন কিভাবে সংজ্ঞাটা বলবো, আমি একটু লিখছি, আমি বলি তোমাদেরকে, সেটা হচ্ছে ইট ইজ এ সফট টিস্যু এক্সরে অফ ব্রেস্ট হুইচ ইজ ডান বাই প্লেসিং অ্যান আল্ট্রাসেন্সিটিভ ফিল্ম in direct contact with breast with low voltage high amplifier x-ray, ঠিক আছে। আমি একবারই বললাম, তোমরা সংজ্ঞাটা আরেকবার একটু শুনে নিও। এটা হচ্ছে আমাদের ম্যামোগ্রামের সংজ্ঞা। আচ্ছা, এই ম্যামোগ্রামটা কাদেরকে করব,
ঠিক আছে। তো ইউজুয়ালি কোনো পেশেন্ট যদি 30 বছরের আগে আসে বা ইয়াং এজে আসে, তাদের হচ্ছে ব্রেস্ট টিস্যুর অনেক টেন্স থাকে। তো তাদের ক্ষেত্রে অনেক সময় ম্যামোগ্রাম করলে ফলস নেগেটিভ রেজাল্ট আসে বা ভালো মতো ব্রেস্ট টিস্যু শ্যাডোগুলো বোঝা যায় না। সো আমরা হচ্ছে সাধারণত ইয়াং এজে ম্যামোগ্রামটা দেই না, কারণ হচ্ছে ফলস নেগেটিভ আসতে পারে। আচ্ছা, তাহলে কাদেরকে দেই, মানে ইয়াংদের তাহলে আমরা কি দেই, সেখানে যখন এই কোয়েশ্চেনটা আসবে তখন আমরা বলবো হাই রেজলিউশন আলট্রাসোনোগ্রাম। এটা হচ্ছে আমাদের ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে দিয়ে থাকি। আচ্ছা, ইউজুয়ালি হচ্ছে 40 বছর বয়সের পরে যদি কোনো পেশেন্ট ব্রেস্ট লাম্প, হ্যাঁ, এগুলো নিয়ে যদি প্রেজেন্ট করে, তাহলে তাদের আমরা স্ক্রিনিংয়ের জন্য অনেক সময় এই ম্যামোগ্রামটা করে থাকি। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ইন্ডিকেশন কাদেরকে দিব। আচ্ছা, তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যে ব্রেস্ট যেহেতু একটা সফট টিস্যু, তো কখন আমরা এমআরআই করব? আমরা কিন্তু সবাইকে এমআরআইটা দেই না। তো এমআরআই এর হচ্ছে 4টা ইন্ডিকেশন আছে, এটা একটা কার্ড কোয়েশ্চেন। এমআরআই এর ইন্ডিকেশন কি কি? যখন হচ্ছে আমরা একটা পেশেন্টকে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করব, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের একটু পরে আসবে যে কি কি আছে, এটা হচ্ছে বিসিএস বলে, হ্যাঁ, ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি কি কি আছে। তো যাদের ক্ষেত্রে আমরা বিসিএস করব তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে এমআরআই করে থাকি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে পোস্ট অপারেটিভ রিকারেন্স হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা পোস্ট অপারেটিভলি একটা এমআরআই করি। আচ্ছা, ইফ দেয়ার ইজ এনি ব্রেস্ট ইমপ্ল্যান্টস, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক পেশেন্ট ব্রেস্ট ইমপ্ল্যান্ট নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এমআরআই করি। আর আরেকটা আছে, সেটা হচ্ছে আফটার সার্জারি 9 মাস হচ্ছে, পরবর্তী 9 মাস ইউজুয়ালি রেডিওথেরাপি দেওয়া হয়। তো সেই 9 মাস পর্যন্ত রিকারেন্স হচ্ছে কিনা তখন আমরা হচ্ছে এমআরআই করে থাকি। 4টা হচ্ছে এমআরআই এর ইন্ডিকেশন গেল। আচ্ছা, ব্রেস্টের থেকে এখানে আর কিছু নাই অ্যানাটমি এবং ফিজিওলজি থেকে। এরপর আমরা চলে যাই হচ্ছে সিনারিও বেসড আলোচনায়। এখানে খুবই একটা ইম্পর্টেন্ট মানে সিনারিও আছে, সেটা হচ্ছে একটা ল্যাকটেটিং মাদার হঠাৎ করে জ্বর এবং তার হচ্ছে ব্রেস্টে পেইন এবং ডিসচার্জ নিয়ে প্রেজেন্ট করতেছে, অথবা একটা লাম্প নিয়ে প্রেজেন্ট করতেছে। খুব সহজ, আমরা সিনারিও থেকে বলে ফেলতে পারবো যে এটা হচ্ছে ব্রেস্ট অ্যাবসেস বা ম্যাস্টাইটিস। তো ম্যাস্টাইটিস এবং ব্রেস্ট অ্যাবসেসের কিছু ডিফারেন্স আছে, এটা আমরা একটু পড়ে ফেলবো। ওকে, নেক্সট হচ্ছে ম্যাস্টাইটিস কি কি টাইপের আছে, হ্যাঁ, অ্যাকিউট আছে, আবার হচ্ছে ক্রনিক আছে, সাব অ্যাকিউট এবং ক্রনিক। তো আমরা টাইপগুলো একটু কোনটার পজিটিভ এজেন্ট কি কি সেটা আমরা একটু পড়ে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, ম্যাস্টাইটিস এর ক্ষেত্রে আমরা কিভাবে পেশেন্টটাকে ম্যানেজ করে থাকি এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মানে গাইনিতেও ইম্পর্টেন্ট, গাইনির কোন একটা কোয়েশ্চেনের মধ্যে এটা ছিল, ঠিক আছে। এটা হচ্ছে গাইনির জন্য ইম্পর্টেন্ট, সার্জারির জন্য ইম্পর্টেন্ট। তাহলে পেশেন্ট প্রথমে আসলে আমরা কি করি, ইউজুয়ালি যেহেতু এখানে হচ্ছে একটা ইনফেকশন হয়েছে, তো আমরা এখানে একটা অ্যান্টিবায়োটিক দিই, সাধারণত হচ্ছে স্ট্যাফিলোককাস অরিয়াস দিয়ে হয়, তাই আমরা এখানে হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন দিই 500 মিলিগ্রাম 6 আওয়ারলি, ঠিক আছে, এটা একটা দিই। আরেকটা কাজ করতে বলি, সেটা হচ্ছে আমরা যে ব্রেস্টে হচ্ছে ইনফেকশনটা হয়েছে, আমরা বলি পেশেন্টকে যে সেই ব্রেস্টটা অ্যাভয়েড করতে, ব্রেস্ট ফিডিং করাতে অন্য একটা ব্রেস্ট থেকে বাচ্চাকে, ঠিক আছে। এছাড়া আমরা এখানে কি করতে পারি, হট কম্প্রেশন দিতে পারি, হ্যাঁ। আর যেহেতু পেইনফুল কন্ডিশন, প্যারাসিটামল দিতে পারি, হ্যাঁ, অ্যানালজেসিয়া, লোকাল হিট, হ্যাঁ। তারপর ব্রেস্টটাকে সাপোর্ট দিয়ে রাখতে বলি, সেক্ষেত্রে পেইনটা একটু রিলিফ পায় পেশেন্ট পেইন থেকে। তাহলে এইভাবে আমরা একটা ম্যাস্টাইটিসের পেশেন্টকে ম্যানেজ করে থাকি। এবং ম্যাস্টাইটিস থেকে পরবর্তীতে যদি ম্যাল ট্রিটমেন্ট হয়, পরবর্তীতে অ্যাবসেস ডেভেলপ করে যেতে পারে। এবং আমরা সবাই খুব ভালো করে জানি যে একটা অ্যাবসেস হলে আমরা কি করি, সাধারণত ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করি, ফলোড বাই অ্যান্টিবায়োটিক কাভারেজ, ঠিক আছে। এটাই হলো আমাদের ম্যাস্টাইটিস গেল। নেক্সট হচ্ছে যে ম্যাস্টাইটিস কিন্তু একটা কার্ড কোয়েশ্চেন এবং রিটেন কোয়েশ্চেন, এটা কিন্তু খুবই ভালো করে পড়তে হবে। আচ্ছা, কিছু ম্যাস্টালজিয়ার কজ আছে, এটাও একটা কার্ড কোয়েশ্চেন, আমরা পড়ে ফেলবো। ম্যাস্টালজিয়ার কজগুলো কি কি, সাধারণত হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাইক্লিক্যাল আর হচ্ছে নন সাইক্লিক্যাল। তো যেটা সাইক্লিক্যাল সেটা হচ্ছে আমরা একটু পরে পড়বো, এনডি বলে, অর্থাৎ হচ্ছে অ্যাবারেশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন, ঠিক আছে। তো এই পেশেন্টগুলোর কি হয়, যখন তাদের হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয় তার ঠিক আগে তারা হচ্ছে ব্রেস্টে পেইন ফিল করা অথবা তাদের কিছু নোডিউলার চেঞ্জ আসে। তো সেই ক্ষেত্রে পেশেন্টগুলোকে আমরা, এটা একটা কাউন্সিলিংয়ের কোয়েশ্চেন থাকে, মানে হাউ টু কাউন্সিল এ পেশেন্ট, হ্যাঁ, উইথ ম্যাস্টালজিয়া, এটা আমাদের একটা রিটেন কোয়েশ্চেন। তাহলে আমরা পেশেন্টকে প্রথমেই বলবো যে এটা হচ্ছে ভয়ের কিছু নাই, এটা কোনো প্রি ক্যান্সারাস লেশন না। তারপরে পেশেন্টকে আমরা বলবো যে তার কিছু যেমন হলো কফি ইনটেক, ঠিক আছে, তারপরে স্ট্রেস, যারা এগুলো থাকে তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হয়, তাহলে তাদেরকে সেই রিস্ক ফ্যাক্টরগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো। নেক্সট আমরা কি বলবো, ইভিনিং হচ্ছে প্রাইমরোজ অয়েল বলে, এটা হচ্ছে 3 মাস ব্যবহার করতে বলে। অনেক সময় দেখা যাচ্ছে যে ওই যে ড্যানাজল আসছে, হ্যাঁ, এই কিছু হরমোনাল থেরাপি এগুলো দেওয়া হয়, ট্যামোক্সিফেন। তাহলে এইভাবে আমরা ম্যাস্টালজিয়ার পেশেন্টকে ম্যানেজ করব।
নেক্সট আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ব্রেস্ট অ্যাবসেসের প্যাথোজেনেসিস। এটা হচ্ছে একটা কার্ড কোয়েশ্চেন, এটা আমি একটু বলি। সেটা হচ্ছে আমরা প্রথমে যখন এরকম আসবে যে ল্যাকটেটিং মাদার, হ্যাঁ, ব্রেস্ট একটা লাম্প নিয়ে আসছে, পেইন ফিভার, তাহলে কি দুইটা আমরা বলে ফেলছি, ম্যাস্টাইটিস পড়ে ফেলছি, এবং নেক্সট হচ্ছে ব্রেস্ট অ্যাবসেস। আচ্ছা, ব্রেস্ট অ্যাবসেসটা কীভাবে হচ্ছে, তার প্যাথোলজিটা কি, এটা খুবই সহজ, এটা আমরা সবাই ভালো করে জানি। মেইন যে কারণটা সেটা হচ্ছে ক্র্যাকড নিপল, অর্থাৎ বাচ্চা যখন ব্রেস্ট ফিড করে তখন নিপলটা কি হয়ে যায়, ড্রাই হয়ে যায়, ক্র্যাকড হয়ে যায়। আর আমরা জানি যে আমাদের স্কিনের কমন সেল কি, সেটা হচ্ছে স্ট্যাফাইলোককাস অরিয়াস। তো সেটা তখন কি হয় যে ব্রেস্টের মধ্যে ঢুকে গেল ক্র্যাকড নিপল দিয়ে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের রুট অফ এন্ট্রি। তারপরে কি করে, ওই যে স্ট্যাফাইলোককাস অরিয়াস কি সব জানি এনজাইম রিলিজ করে, কোগুলেজ আরও কি যেন ছিল, যারা একটু সুন্দর করে লিখতে চাও নামগুলো দেখে ফেলবে এনজাইমের। তারপরে সেগুলো কি করে, এনজাইম রিলিজ করে এবং ব্রেস্ট মিল্কে কি হয়ে যায়, ক্লটেড হয়ে যায়। আর আমরা সবাই খুব ভালো করে জানি যে ক্লটেড মিল্ক বা মিল্ক এটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার জন্য খুবই ভালো একটা মিডিয়া, ব্যাকটেরিয়াল গ্রোথ। তখন সেখানে ব্যাকটেরিয়াগুলো কি করে, মাল্টিপ্লিকেশন করে ফেলে, মিল্কটা ক্লটেড হয়ে যায়, ডাক্টগুলোকে আরও বেশি বন্ধ করে দেয়, সেখানে আরও বেশি হচ্ছে কি হয়ে যায়, ব্যাকটেরিয়া প্রলিফারেশন হয়, মাল্টিপ্লিকেশন হয়, সেখানে আমাদের তারপরে ধীরে ধীরে পাস ফর্মেশন হয় এবং ব্রেস্ট অ্যাবসেস ডেভেলপ করে, ঠিক আছে। এটা হলো আমাদের প্যাথোজেনেসিস। আচ্ছা, নেক্সট হচ্ছে যে তাহলে এইরকম ধরনের একটা পেশেন্ট আসলে আমরা কোয়েশ্চেনটা কীভাবে লিখবো, খুব সহজ। আমরা প্রথমে ডায়াগনোসিস করব, হিস্ট্রি নিব, দেখব যে ল্যাকটেটিং মাদার হবে, সেই পেশেন্ট হচ্ছে আমাদের যে ব্রেস্ট ফিডিংয়ের প্রপার যে ওয়ে আছে সেই ওয়েতে সে ব্রেস্ট ফিড করাচ্ছে না, যার কারণে কি হচ্ছে, ক্র্যাকড নিপল হয়ে যাচ্ছে। আচ্ছা, গেল। তারপরে কি হবে, আমরা অনেক সময় সেখানে দেখতে পাবো একটা লাম্প, যেটা রেডনেস, পেইনফুল, হ্যাঁ, টেন্ডারনেস প্রেজেন্ট থাকবে, টেম্পারেচার রেজড থাকবে, আমরা যা যা দেখি আর কি, একটা অ্যাবসেস, একটা সাধারণ অ্যাবসেস হলে এইগুলো আমরা লিখে ফেললাম। আচ্ছা, লিখে ফেলে আমরা এখানে ইউজুয়ালি ইনভেস্টিগেশন কিছুই করি না, তারপরে হচ্ছে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট দেওয়া হয়, কারণ যেহেতু একটা ইনফ্লামেশন, ইএসআর রেজড থাকতে পারে, হ্যাঁ, লিউকোসাইটোসিস থাকতে পারে। আচ্ছা, আবার অনেক সময় কি করা হয়, ডিরেক্ট হচ্ছে পাস অ্যাসপিরেট করে দেখা হয়, যদি পাস আসে তাহলে এটা হচ্ছে কনফার্মেটরি, ঠিক আছে। তারপরে এটা কি করা হয়, এটা হচ্ছে ড্রেনেজ করা হয়। ও আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে ক্লিনিক্যালি কিভাবে তুমি বুঝবা যে ব্রেস্ট অ্যাবসেস, এখানে বলা হয় যে পিটিং এডিমা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিনিক্যাল সাইন, পজিটিভ ক্লিনিক্যাল সাইন গেল। তারপর ট্রিটমেন্ট আমরা কিভাবে করব, যে ওই যে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, কোথায় মোস্ট ডিপেন্ডেন্ট পার্টে এটা হচ্ছে ইনসিশনটা দেওয়া হয়ে থাকে এবং তারপরে হচ্ছে ড্রেনেজ করা হয়। তারপরে পাঁচটা হচ্ছে কালচার সেন্সিটিভিটির জন্য পাঠানো হয়, তারপরে সেখান থেকে যে ব্যাকটেরিয়া আসে তার এগেনস্টে কি অ্যান্টিবায়োটিক কাজ করে সেই অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়, তারপরে আর যা ম্যানেজমেন্ট, এভাবে আমরা এটা করে ফেলবো, ঠিক আছে। ব্রেস্ট অ্যাবসেস আর হচ্ছে ম্যাস্টাইটিস চলে গেল আমাদের। এরপরে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রেস্ট লাম্প। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই কারণে বলতেছি যে কারো না কারো ভাগ্যে লং কেসে একটা ব্রেস্ট লাম্পের পেশেন্ট পড়বেই, ঠিক আছে। কারণ যদি ভাগ্য খুব ভালো হয়, সেদিন যদি ব্রেস্ট লাম্পের যদি কোনো পেশেন্ট না থাকে, আমি সবসময় এই কেসটাকে খুবই ভয় পাইতাম, মানে আমি একদম পারিই না। আর হচ্ছে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে একটা ব্রেস্ট লাম্পকে কীভাবে এক্সামিনেশন করতে হয়, এটা আমরা সবচেয়ে কম প্র্যাকটিস করি, এই জন্য লং কেসে পড়ে গেলে অনেক সময় আমরা ভয় পেয়ে যাই। তো আমাদের কি করব, আমরা বাসায় হচ্ছে প্র্যাকটিস করব, যেভাবে এক্সামিনেশনটা করবো আমরা বলাটা প্র্যাকটিস করব, ঠিক আছে। আমাদের মুখে যখন ফ্লুয়েন্সি চলে আসবে বলাটা, যে কিভাবে একটা ব্রেস্ট লাম্পের কেস প্রেজেন্ট করব, তখন ওই পরীক্ষার হলে গিয়ে হঠাৎ করে একটা ব্রেস্ট লাম্পের পেশেন্ট পেয়ে গেলে আমরা মানে ভয় পেয়ে যাব না। তো এটা একটু বাসায় আমরা বেশি বেশি অন্যান্যগুলোর যে প্র্যাকটিসটা করে যাব, ঠিক আছে। আচ্ছা, গেল। এখন হচ্ছে আমরা ডিফারেন্সিয়ালস অফ ডায়াগনোসিস অফ ব্রেস্ট লাম্প, এটা আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে যে বিফোর 30 to 50 ইয়ার্স এবং হচ্ছে আফটার 50 ইয়ার্স। আচ্ছা, আমি তিনটা ডিজিজের নাম বলবো, ঠিক এই তিনটা ডিজিজ আমরা হচ্ছে মানে প্রত্যেকটা এজ গ্রুপ অনুযায়ী এই তিনটা ডিজিজই হচ্ছে ঘুরে ফিরে আসবে। সেটা কি, প্রথমে হচ্ছে মনে রাখবো ফাইব্রো অ্যাডেনোমা, 2 নম্বরে হচ্ছে মনে রাখবো হচ্ছে ফাইব্রোসিস্টিক ডিজিজ এবং 3 নম্বরে হচ্ছে কার্সিনোমা ব্রেস্ট। তাহলে ফাইব্রো অ্যাডেনোমা যেটা, সেটা হচ্ছে যে বিফোর 30 বেশি হয়। 1 নম্বর ডি লিখবো হচ্ছে যখন একটা পেশেন্ট দেখবো যে বিফোর 30 ইয়ার্স, তখন সেই পেশেন্টের 1 নম্বর ডিডি কি লিখবো, ফাইব্রো অ্যাডেনোমা, 2 নম্বরে লিখবো ফাইব্রোসিস্টিক ডিজিজ, 3 নম্বরে গিয়ে বা 4 নম্বরে গিয়ে আমরা সিএ ব্রেস্ট। এছাড়াও ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস, এটা যে কোনো এজ গ্রুপেই হতে পারে। তাহলে 4 নম্বরে গিয়ে আমরা লিখে দিব ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। যখন পেশেন্টটা দেখবো যে 30 থেকে 50 ইয়ার্স, তখন আমরা প্রথম ডায়াগনোসিসটা লিখবো ওই যে সেকেন্ডটা, অর্থাৎ ফাইব্রোসিস্টিক ডিজিজ। 2 নম্বরে চলে আসবে কোনটা, 1 নম্বরে যেটা ছিল, অর্থাৎ ফাইব্রো অ্যাডেনোমা। 3 নম্বরে কোনটা চলে আসবে,
সিএ ব্রেস্ট, আর 4 নম্বরে চলে আসবে সেমভাবে ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। যখন এজ গ্রুপ দেখবো 50 ইয়ার্সের বেশি, তখন আমাদের প্রথম ডায়াগনোসিসটা কি হবে? সিএ ব্রেস্ট, ঠিক আছে। তারপরে 2 নম্বরে কোনটা চলে আসবে? ফাইব্রোসিস্টিক ডিজিজ। 3 নম্বরে চলে আসবে কিন্তু ফাইব্রো অ্যাডেনোমা, অর্থাৎ 1 2 3টাকে আমরা ধীরে ধীরে উল্টায় 3 2 1 বানাই দিলাম। এবং লাস্টলি আরও কিছু আছে, যেমন তোমার ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস, প্যাজেটস ডিজিজ, এগুলো সাধারণত অনেক ওল্ড এজে হয়ে থাকে, ঠিক আছে। গেল এখানে আরেকটা ইম্পর্টেন্ট ক্লু আছে, সেটা হচ্ছে কিছু ব্রেস্ট লাম্প আছে যেটা হচ্ছে পেইনফুল এবং কিছু হচ্ছে পেইনলেস। তো পেইনফুল কি আমরা একটু আগে পড়ে আসছি, ব্রেস্ট অ্যাবসেস, ঠিক আছে। তারপরে হচ্ছে ম্যাস্টাইটিস হলে পেইনফুল হতে পারে, অনেক সময় সেখান থেকে ব্রেস্ট অ্যাবসেস ডেভেলপ করে একটা লাম্প নিয়ে প্রেজেন্ট করতে পারে। এছাড়া আর কি আছে, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে ফাইব্রোসিস্টিক ডিজিজ বললাম, এটা অনেক সময় পেইনফুল থাকে, অনেক সময় পেইনলেস থাকে। তাহলে এই পেশেন্টগুলো সাধারণত পেইন নিয়ে প্রেজেন্ট করে। আর পেইনলেস কোনগুলো? ইউজুয়ালি সিএ ব্রেস্ট যেটা থাকে সেটা হচ্ছে পেইনলেস, পার্ট অফ ফাইব্রো অ্যাডেনোমাও হচ্ছে পেইনলেস থাকে। গেল, তাহলে আমরা এই পেইনফুল, পেইনলেস এবং এজ গ্রুপ এই দুইটা দিয়ে আমরা ভাগ করে ফেলবো যে পেশেন্টের আসলে ডায়াগনোসিসটা কোন দিকে যাচ্ছে। আচ্ছা গেল, তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল একটা পেশেন্টের কিভাবে খাতায় লিখবো কোয়েশ্চেনটা আসলে, যে হিস্ট্রি, ঠিক আছে, তারপরে এক্সামিনেশন কিভাবে করব, এবং এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ট্রিপল অ্যাসেসমেন্ট। ট্রিপল অ্যাসেসমেন্ট খুব সম্ভবত আমাদের রিটেনে আসছিল আমাদের প্রফের সময়। এটা হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা লং কেসের ক্ষেত্রে বা কার্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে এবং রিটেনের ক্ষেত্রে, 3টা ক্ষেত্রেই ইম্পর্টেন্ট, যে আমাদেরকে বলতে পারতেই হবে যে হোয়াট ইজ ট্রিপল অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে আমরা কিভাবে মনে রাখবো? আচ্ছা, ক্লিনিক্যাল কিছু আছে, তারপরে হচ্ছে ইনভেস্টিগেশন কিছু করব, ইমেজিং কিছু করব, এবং লাস্টলি হচ্ছে প্যাথোলজিক্যাল কিছু করব। আচ্ছা, সিতে কি? ক্লিনিক্যাল আমি অবশ্য মনে রাখছিলাম হচ্ছে সিআইপি দিয়ে। আচ্ছা, সিতে ক্লিনিক্যাল আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে এজ গ্রুপে একটু আগে আমরা বলে ফেলছি এজ গ্রুপ ওয়াইজ। আর আরেকটা আমরা কি করব? এক্সামিনেশন করব, ঠিক আছে, যে সেই ব্রেস্ট লাম্পটার ক্যারেক্টারিস্টিক্স কীরকম, সেটা স্কিনের সাথে অ্যাটাচড কিনা, আন্ডারলাইং মাসেলের সাথে অ্যাটাচড কিনা, সেটার ক্যারেক্টারিস্টিক্স কেমন, সেটার হচ্ছে ফার্ম কিনা, হার্ড, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের এক্সামিনেশনের মধ্যে পড়ে যাবে। নেক্সট আমরা চলে যাব হচ্ছে ইমেজিং, দুইটা করি, একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম করি, আর একটা আমরা কি করতে পারি? ম্যামোগ্রাম করতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি? প্যাথোলজিক্যাল দুইটা করতে পারি, একটা হচ্ছে এফএনএসসি আর একটা হচ্ছে ট্রুকাট বায়োপসি, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা 3টা ভাগেরই হচ্ছে 2টা করে পার্ট আছে। তাহলে এই 6টা জিনিস মিলে আমরা বলবো হচ্ছে ট্রিপল অ্যাসেসমেন্ট। 6টা না, 3টা ট্রিপল অ্যাসেসমেন্ট। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ট্রিপল অ্যাসেসমেন্টের সেন্সিটিভিটি কতটুকু? অ্যাবাউট হচ্ছে 99.9% মনে হয় ছিল, বা মোর দেন 99% আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি এই ট্রিপল অ্যাসেসমেন্ট করে, যে পেশেন্টের ব্রেস্ট ক্যান্সার হয়েছে কি না। নেক্সট আমরা কি করতে পারি? কিছু বায়োমার্কার্স আছে, তারপর ওই যে কিছু রিসেপ্টর আছে, এটা পরবর্তীতে আমরা কি তার ট্রিটমেন্ট দিব। হ্যাঁ, ইস্ট্রোজেন রিসেপ্টর, তারপরে ওই যে প্রোজেস্টেরন রিসেপ্টর, এগুলো কিছু রিসেপ্টরস আছে, ওই ইয়েগুলো আমরা করে থাকি, ঠিক আছে, ইনভেস্টিগেশনগুলো করে থাকি। গেল, এখন হচ্ছে ট্রিপল অ্যাসেসমেন্টের বলে ফেলেছি আমি, সেন্সিটিভিটি বলে ফেলেছি। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কার্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে এনডিআই, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাবারেশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন। আচ্ছা, এটা আমি তোমাদেরকে একটু মনে রাখার ট্রিক্স শিখাই দিই, সেটা হচ্ছে খুব সহজে মনে রাখবা, CDEF 4টা ফিচার নিয়ে হচ্ছে এনডি, আমি সংক্ষেপে এনডি বলতেছি, ঠিক আছে। CDEF, সিতে কি আসতেছে? সিতে হচ্ছে একটা পেশেন্ট প্রেজেন্ট করবে ব্রেস্ট সিস্ট অথবা হচ্ছে সাইক্লিক্যাল পেইন নিয়ে, সিতে হচ্ছে সিস্ট অর সাইক্লিক্যাল পেইন। ডিতে হচ্ছে ডার্ক টেকটাসিয়া, ইতে বলবা হচ্ছে এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া, এবং এফতে হচ্ছে ফাইব্রোসিস। তো এই 4টা ফিচার হচ্ছে ইউজুয়ালি একটা পেশেন্ট হচ্ছে তাদেরকে আমরা বলবো ফাইব্রোসিস্টিক ডিজিজ অর হচ্ছে এনডি। তাহলে আমরা সুন্দর করে লিখে ফেলবো এই 4টা জিনিস। তারপরে এর কিছু প্যাথোজেনেসিস আছে, সেই প্যাথোজেনেসিস 3টা আমরা একটু লিখে নিব আমাদের বইয়ের পাশে, যে লবিউলার প্রলিফারেশন, এটা যদি অ্যাবারেশন হয় তাহলে কি হতে পারে? ফাইব্রো অ্যাডেনোমা হতে পারে। 2 নম্বরে হচ্ছে সাইক্লিক্যাল কিছু চেঞ্জ হয়, ঠিক আছে। এই যে আচ্ছা, যখন হচ্ছে পিউবার্টিতে ব্রেস্টটা হচ্ছে কি হয়? ইভলিউশন হয়, তখন কিছু প্রবলেমের জন্য হতে পারে, অথবা আফটার মেনোপজ যখন হচ্ছে ইনভলিউশন হয় তখন কিছু প্রবলেমের জন্য হতে পারে। তো হরমোনাল যেহেতু মানে ব্রেস্টের হচ্ছে ইনভলিউশন, এখানে হচ্ছে হরমোন একটা গ্রেট ইফেক্ট ফেলে, তো এখানে কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই অ্যান্ডিটা হতে পারে। নেক্সট হচ্ছে কি চলে যাব আমরা, সেটা হচ্ছে এন্ডোক্রাইন এবং নন এন্ডোক্রাইন কজ। তো এন্ডোক্রাইনে তো বলেই ফেললাম যে হাইপোথ্যালামো পিটুইটারি যে অ্যাক্সিসটা আছে, এখানে হচ্ছে কি হয়? হরমোনের ইমব্যালেন্সের জন্য এটা হতে পারে। আর নন হরমোনাল যেটা আছে সেটা হচ্ছে যে সাধারণত যারা প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকে, ওসিপি, তারপরে যারা হচ্ছে চা কফি বেশি খায়, তাদের ক্ষেত্রে এই ডিজিজটা অনেক ইনভ্যারিয়েবলি হয়ে থাকে।
তাহলে আমরা এক্সামিনেশন কিভাবে করব, সেম ভাবে একটা লাম্পের এক্সামিনেশন যেভাবে করে, ঠিক আছে। তারপরে ইনভেস্টিগেশন, ওই আমরা ম্যামোগ্রাফি করতে পারি, ব্লাড কাউন্ট করতে পারি, ঠিক আছে। তাহলে এই ইনভেস্টিগেশনগুলো করব এবং তাদেরকে কাউন্সিলিং করতে হবে আমাদের, যে একটা পেশেন্টের যে সাইক্লিক্যাল পেইন হচ্ছে, লাম্প হচ্ছে সাইক্লিক্যাল, যেটা হচ্ছে প্রিক্যান্সারাস না, তাদেরকে আমাদের এশিওর করতে হবে এবং সাপোর্ট দিতে হবে। তারপরে অ্যানার্জেসিক্স দিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে লাম্পটা যদি অনেক বড় হয়ে যায়, আদার্স কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে এক্সিশন করতে হতে পারে, ঠিক আছে। তাহলে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখান থেকে মানে আমাদের সময় যেহেতু কোয়েশ্চেন আসছে, তোমাদেরও আসবে, ঠিক আছে। তো এইরকম সিনারিও বেসড যখন কোয়েশ্চেনগুলো থাকবে, আমরা হচ্ছে ডিডি লিখে নিব প্রথমে, তারপরে আমরা আমাদের মতো আগাবো যে কিভাবে আমরা আমাদের যে ডায়াগনোসিসটা সেটাকে স্ট্যাবলিশ করব এবং ট্রিটমেন্ট পর্যন্ত দিব। গেল, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কার্ড কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস, ঠিক আছে। ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস রিটেনের জন্য ইম্পর্টেন্ট। কার্ড কোয়েশ্চেনে আমাদের ডিরেক্টলি ছিল যে একটা ইয়াং পেশেন্ট, সে হচ্ছে 20 ইয়ার্স ওল্ড, সে কিভাবে প্রেজেন্ট করতেছে একটা হার্ড লাম্প ফলোয়িং ট্রমা। তো হার্ড লাম্প ফলোয়িং ট্রমা, এই কথাটা যখনই আমরা দেখবো তখনই ডায়াগনোসিস হয়ে যাবে যে ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। তো এটা একটু প্যাথোজেনেসিসটা আমরা পড়ে ফেলি। সেটা হচ্ছে যখন ব্রেস্টে একটা ব্লান্ট ইনজুরি বা ট্রমা হয়, তখন সেখানে উজিং হয়। তো উজিং হওয়ার কারণে কি হচ্ছে, ব্লাড রিলিজ হয়ে যাচ্ছে ব্রেস্ট টিস্যুর মধ্যে, ঠিক আছে। তখন ব্লাড কি করে, যে টিজি আছে অর্থাৎ ট্রাইগ্লিসারাইডস আছে, সেটাকে হচ্ছে কনভার্ট করে ফ্যাটি অ্যাসিডে। তো এই ফ্যাটি অ্যাসিডটা কি করে, তখন ব্লাডের মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেটার সাথে বাইন্ড করে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং ক্যালসিয়াম কি হয়, যে স্যাপোনিফিকেশন হয়ে যায়, এবং স্যাপোনিফিকেশনের ফলে সেখানে হচ্ছে কি হয়, হার্ড নোডিউলস ফর্মেশন হয়, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস, ঠিক আছে। তাহলে পেশেন্ট কিভাবে একটা নন টেন্ডার একটা লাম্প নিয়ে প্রেজেন্ট করতে পারে, সরি স্টোনি হার্ড একটা লাম্প থাকবে, তারপরে স্কিনে কিছু চেঞ্জ থাকতে পারে। তাহলে এই ধরনের পেশেন্টকে আমরা কি করতে পারি, এফএনএসি করলে চকি হোয়াইট ফ্লুইড দেখবো, এবং এখানে কিন্তু কখনোই কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া হয় না, ডিরেক্ট হচ্ছে এক্সেশনাল বায়োপসি, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, আমাদের বইয়ে বোধহয় লেখা ছিল, গাইডের মধ্যে লেখা ছিল কনজারভেটিভ কিন্তু কখনোই ট্রিটমেন্ট দেওয়া হয় না ট্রমাটিক হচ্ছে নেক্রোসিস অফ ব্রেস্টের ক্ষেত্রে, ঠিক আছে। ওইটা আমরা কেটে দিব। নেক্সট আমরা চলে আসি নিওপ্লাসিয়া অফ ব্রেস্ট, ঠিক আছে। কি কি আসছে এটা আমরা অনেকবার পড়ে ফেলছি। এখান থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা পড়তে হবে সেটা হচ্ছে ফাইব্রো অ্যাডেনোমা। তো ফাইব্রো অ্যাডেনোমাতে এরকম ভাবে সিনারিওটা থাকবে যে একটা পেশেন্ট লাম্প নিয়ে প্রেজেন্ট করতেছে এবং লাম্পটা হচ্ছে মানে স্লিপারি, ঠিক আছে। এই ধরনের একটা ফাইব্রো অ্যাডেনোমার কি কি ফিচার থাকে সেটা আমরা পড়ে ফেলবো, এবং এখানে হচ্ছে সেম ভাবে এফএনএসি করবো, ম্যামোগ্রাম করবো, ঠিক আছে। আলট্রাসোনোগ্রাম করতে পারি। ম্যামোগ্রাম কিন্তু আমরা সবাইকে করি না, ইউজুয়ালি আমরা স্ক্রিনিং বলেই ফেলছি আগে। আচ্ছা, আলট্রাসোনোগ্রাম করতে পারি এবং এমআরআই করতে পারি ইফ নেসেসারি, ঠিক আছে। তাহলে আমরা এভাবে ইনভেস্টিগেশনগুলো লিখে ফেলবো। এবং ট্রিটমেন্ট কি হবে, সাধারণত ফাইব্রো অ্যাডেনোমা যদি লেস দ্যান 3 সেন্টিমিটার হয়, তাহলে তাদের ক্ষেত্রে আমাদের কোনো সার্জারি লাগে না, ঠিক আছে। কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে সেই পেশেন্টগুলোকে ট্রিট করা যায়। কিন্তু যেই অ্যাডেনোমাগুলো মোর দ্যান হচ্ছে 5 সেন্টিমিটার হয়ে যায় বা 3 সেন্টিমিটারের বড় হয়ে যায়, যেগুলোকে আমরা জায়ান্ট ফাইব্রো অ্যাডেনোমা বলি, কাদেরকে বলি মোর দ্যান 5 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে যেই অ্যাডেনোমাগুলো মাল্টিপল, হ্যাঁ, তারপরে রিকারেন্স হচ্ছে, এক্সিশনের পর আবার হচ্ছে, বা তাদেরকে কনজারভেটিভ দিয়ে ম্যানেজ করা যাচ্ছে না, লাম্পগুলো বড় হয়ে যাচ্ছে, সেই ধরনের ক্ষেত্রে আমাদের সার্জারি লাগে, যে এক্সিশন। আচ্ছা, গেল। নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা পড়তে হবে সেটা হচ্ছে সিএফ ব্রেস্ট। এখানে হচ্ছে যে ইনফিনিটি মানে কি বলবো ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ এর জন্য, সেটা হচ্ছে যে ইটিওলজি বা রিস্ক ফ্যাক্টরস ফর ব্রেস্ট কার্সিনোমা। এটা হচ্ছে মানে এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা যে কোনো একটা ফ্যাক্টর একটু চেঞ্জ করে দিয়ে দিল যে এই নিচের কোনটা মানে ব্রেস্ট কার্সিনোমার রিস্ক ফ্যাক্টর নয়, অথবা নিচের কোনটা রিস্ক ফ্যাক্টর। খুবই কমন কোয়েশ্চেন, এটা রিটেন ভাইবা সব কিছুর জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে আমরা ইটিওলজিগুলো একটাও কিন্তু বাদ দিব না। 14-15টা ইটিওলজি আছে, প্রত্যেকটা ইটিওলজি আমরা সুন্দর করে পড়ে ফেলবো যে কি কি কজ, ঠিক আছে। গেল। নেক্সট হচ্ছে ইটিওলজি থেকে আবার ভাগ করে অনেক সময় জিজ্ঞাসা করে যে হুইচ আর মডিফায়েবল অ্যান্ড নন মডিফায়েবল, ঠিক আছে। যাদের আবার যে ফ্যামিলি হিস্ট্রি আছে এগুলো তো আর মডিফাই করা যায় না। এই ধরনের কিছু রিস্ক ফ্যাক্টরসগুলো আমরা প্রথমে আলাদা করে পড়ে ফেলবো। আচ্ছা, গেল। তারপরে ওই যে একটু আগে আমি বলে ফেলছি যে স্প্রেড অফ কার্সিনোমা ব্রেস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে কি কি হতে পারে, লোকাল স্প্রেড হতে পারে, লিমফ্যাটিক হতে পারে, হ্যাঁ, ব্লাড ভেসেলসের মাধ্যমে হতে পারে। একটু আগে আমরা পড়ে ফেলছি যে খুব ফ্রিকোয়েন্টলি ব্রেইন মেটাস্টেসিস হয়, ঠিক আছে। তাহলে এটা আমরা পড়ে ফেলছি, লাগবে না। নেক্সট আমি তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বুঝাই দিব, সেটা হচ্ছে ব্রেস্ট কার্সিনোমার হচ্ছে স্টেজিং। এটা কিন্তু দুইটা স্টেজিং আছে, একটা হচ্ছে যে টিএনএম স্টেজিং, অ্যাজ ইউজুয়াল আমরা সব ধরনের যে কার্সিনোমা থাকে সেগুলোকে স্টেজিং করে থাকি, এবং আরেকটা হচ্ছে ম্যানচেস্টার ক্লাসিফিকেশন। এটা একটু ব্রেস্ট কার্সিনোমার জন্য একটু আলাদা। তো টিএনএম ক্লাসিফিকেশন যেটা, সেটা নিয়ে আমার কিছু বলার নাই, এটা তো তোমরা সবাই
একইভাবে পড়ে আসছো। আমি তোমাদেরকে একটু ম্যানচেস্টার ক্লাসিফিকেশনটা সহজ করে বুঝাই দেই। এখানে আমি যেভাবে পড়ছিলাম মানে বই থেকে, খুব সম্ভবত ওই যে কি যেন একটা বই আসছে ভুলে গেলাম, এসআরবি থেকে, আচ্ছা এসআরবি থেকে পড়ছিলাম একটু লিখে নিয়ে। সেটা হচ্ছে কি ভাগ করে ফেলছিলাম যে ম্যানচেস্টার ক্লাসিফিকেশন করব, এর মধ্যে 4টা ফ্যাক্টর আছে, অর্থাৎ 4টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফিকেশনটা করে থাকি। 1 নম্বর হচ্ছে লাম্প সাইজ, 2 নম্বরে হচ্ছে রিলেশন উইথ পেক্টোরালিস মাসল, 3 নাম্বারটা হচ্ছে স্কিন, অর্থাৎ লাম্পটার উপরে স্কিন থাকে, নিচে হচ্ছে পেক্টোরালিস মাসেল থাকে, এই দুইটা। তাহলে হচ্ছে সাইজ, উপরের দিকে কি আছে স্কিন, নিচের দিকে হচ্ছে মাসেল অর্থাৎ পেক্টোরালিস মাসেল এবং লিম্ফ নোড মেটাস্টেসিস। তাহলে এই 4টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমরা ম্যানচেস্টার ক্লাসিফিকেশন করে থাকি। 4টা পর্যন্ত ক্লাসিফিকেশন আছে, 1 2 3 4। আচ্ছা 1 কাদেরকে বলবো? 1 বলবো যে 1কে আমরা বলবো হচ্ছে অর্গান কনফাইন্ড, 2 নাম্বার যেটা সেটাকে বলবো হচ্ছে লোকো রিজিওনাল, 3 নাম্বার যেটা সেটা হচ্ছে লোকালি অ্যাডভান্সড, এবং 4 নাম্বার যেটা সেটা হচ্ছে ডিস্ট্যান্ট মেটাস্টেসিস, অর্থাৎ মেটাস্টেসিস যেখানেই প্রেজেন্ট সেটাই হচ্ছে 4। ঠিক আছে, গেল। আচ্ছা 1 নাম্বার এখন কাকে বলবো? সেটা হচ্ছে প্রথমে আমরা কি বলছি টিউমার সাইজ, যে টিউমারটা হচ্ছে লেস দ্যান 2 সেন্টিমিটার, তাহলে যে টিউমারটা লেস দ্যান 2 সেন্টিমিটার সেটা হচ্ছে নাম্বার 1, অর্থাৎ হচ্ছে স্টেজ 1। তারপরে কি দেখবো? যে আন্ডারলাইং মাসেল, অর্থাৎ পেক্টোরালিস মাসেলটা ইনভলভ করেনি, ফ্রি, সেটা স্কিন থেকেও ফ্রি, নিচেও ফ্রি, এবং কোনো হচ্ছে লিম্ফ নোড মেটাস্টেসিস হয়নি। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই কার্সিনোমা ব্রেস্টগুলোকে কোন স্টেজে ফেলাবো অ্যাকর্ডিং টু ম্যানচেস্টার ক্লাসিফিকেশন? সেটা হচ্ছে স্টেজ 1। আচ্ছা স্টেজ 2তে চলে আসি। স্টেজ 2তে হচ্ছে যে লোকো রিজিওনাল যেটাকে বলতেছি, সেই ক্ষেত্রে আমাদের লাম্পের সাইজটা হবে 2 to 5 সেন্টিমিটার। ঠিক আছে, 2 to 5 সেন্টিমিটার। আচ্ছা তারপরে কি হবে? আন্ডারলাইং যে মাসেল সেটা হচ্ছে অ্যাটাচড থাকবে না, স্কিনটা কি হবে? ইনভলভড হবে, কিন্তু যে টিউমার সাইজ আছে টিউমারের সাইজের চেয়ে কম স্কিন ইনভলভড হবে। আর লাস্টে কি আছে আমাদের হচ্ছে লিম্ফ নোডস, সেটা কি হবে? ইনভলভড হবে, কিন্তু লিম্ফ, একটা যে কার্সিনোমা হলে লিম্ফ নোডের যে ক্যারেক্টারিস্টিক্স থাকে সেই রকম থাকবে না, অর্থাৎ লিম্ফ নোডটা ফ্রি থাকবে। ঠিক আছে, গেল। এরপর আমরা চলে আসবো হচ্ছে 3 নাম্বারে। 3 নাম্বারে স্টেজে সেটা স্কিনের সাথেও ইনভলভ করে যাবে, আন্ডারলাইং মাসেলের সাথেও ইনভলভ করে যাবে, এবং এটার সাইজ হবে হচ্ছে মোর দ্যান 5 সেন্টিমিটার। আচ্ছা স্কিনে কি হবে? স্কিন ইনভলভ করবে, এবং এখানে হচ্ছে টিউমারের যে সাইজটা তার চেয়ে বেশি পরিমাণে স্কিন ইনভলভ হবে, এবং এখানে একটা স্পেশাল ফিচার থাকবে যেটাকে আমরা বলি পিউডি অরেঞ্জ। ঠিক আছে, এখানে লিমফেটিক যে ড্রেনেজ থাকে সেখানে অবস্ট্রাকশন হয়ে স্কিনটা হয়ে যাবে হচ্ছে পিউডি অরেঞ্জ বলি, এবং এখানে লিম্ফ নোডগুলো কেমন থাকবে? হার্ড থাকবে, ফিক্সড থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা হচ্ছে স্টেজ 3টা ক্লাসিফাই করে ফেললাম। আর স্টেজ 4টা যেখানে আমরা হচ্ছে ডিস্টেন্স মেটাস্টেসিস দেখবো সেটাই হচ্ছে আমাদের স্টেজ 4। তাহলে সুন্দর মতো করে আমাদেরকে কিন্তু রিটেনে জানি না কোনটা আসবে, টিএনএম ক্লাসিফিকেশনও আসতে পারে অথবা হচ্ছে ম্যানচেস্টার ক্লাসিফিকেশনও চলে আসতে পারে। ঠিক আছে, যে একটা এরকমভাবে সিনারিও দিল যে একটা পেশেন্ট এক্সামিনেশন করে দেখলা যে সেই পেশেন্টের হচ্ছে পিউডি অরেঞ্জ আসছে, লাম্পটা হচ্ছে মোর দ্যান 5 সেন্টিমিটার, হ্যাঁ লিম্ফ নোডগুলো স্টোনি হার্ট, তাহলে ম্যানচেস্টার ক্লাসিফিকেশন অনুযায়ী এই পেশেন্টের কার্সিনোমা ব্রেস্টটা কোন স্টেজে আসছে। তাহলে আমরা খুব সহজে, যেহেতু পিউডি অরেঞ্জ থাকা মানে এটা হচ্ছে স্টেজ 3 এবং মোর দ্যান 5 সেন্টিমিটার স্টোনি হার্ট লিম্ফ নোডস, তাহলে এইভাবে আমরা সুন্দর করে 4টা ভাগে ভাগ করে পড়ে ফেলবো। নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে ব্রেস্ট কার্সিনোমাতে আমরা কি কি মডালিটি ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো এখানে আমরা সাধারণত কিভাবে সব মানে এমন কোনো জিনিস নাই যেটা আমরা ট্রিটমেন্টে ব্যবহার করি না। সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি, সব ধরনের ট্রিটমেন্ট মডালিটিস, এই মডালিটি অফ ট্রিটমেন্ট লেখাটা খুবই সহজ, সব ধরনের ট্রিটমেন্টগুলো লিখে ফেলবো। আচ্ছা নেক্সট কি আসবে? ওই যে একটু আগে পড়ে ফেলছি আমি, যে হোয়াট আর দ্য হচ্ছে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি, কি কি আছে? 3টা আছে। একটা হচ্ছে যে লাম্পেক্টমি করতে পারি, কোয়াড্রেন্টেক্টমি করতে পারি, অথবা হচ্ছে ওয়াইড লোকাল এক্সিশন। ওয়াইড লোকাল এক্সিশনটা কি? যে টিউমারটা থাকবে সেই টিউমার এবং তার চারপাশে হচ্ছে 1 সেন্টিমিটার নর্মাল ব্রেস্ট টিস্যু সহ সেই লাম্পটাকে আমরা যখন এক্সারসাইজ করবো সেটাকে বলা হচ্ছে ওয়াইড লোকাল এক্সিশন। এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে এখানেও, খুবই মানে এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাস্টেকটমির টাইপসগুলো আছে। একটা হচ্ছে সিম্পল ম্যাস্টেকটমি, আরেকটা হচ্ছে মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেকটমি, আরেকটা আছে হচ্ছে রেডিক্যাল ম্যাস্টেকটমি। তো সিম্পল ম্যাস্টেকটমি যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র লাম্পটা এক্সিশন করা হয় এবং এখানে কোনো এক্সিলারি ক্লিয়ারেন্স করা হয় না, অর্থাৎ এক্সিলারি ডিসেকশন করা হয় না, এটা হচ্ছে সিম্পল ম্যাস্টেকটমি। মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেকটমি যেটা, সেখানে হচ্ছে এক্সিলারি ক্লিয়ারেন্স করা হয়। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কি কি স্ট্রাকচার কাটা হয় এবং কি কি স্ট্রাকচার হচ্ছে প্রিজার্ভ করা হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের এমসিকিউ এর জন্য মানে কোনো কনফিউশন হওয়া যাবে না, এটা খুব ভালো করে আমরা আবারও বই দেখে পড়ে ফেলবো। আমি তাও একটু বলে দিই যে একটা হচ্ছে মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেকটমি বা প্যাটি ম্যাস্টেকটমি যেটা বলা হয়, সেখানে কি কি স্ট্রাকচার কাটা হয়, সেটা হচ্ছে টোটাল ব্রেস্ট এবং নিপল অ্যারিওলা সহ
কেটে ফেলা হয়। তারপরে কি করা হয়, এক্সিলারি ডিসেকশন করা হয় এবং এক্সিলারি লিম্ফ নোডসগুলো ফেলায় দেওয়া হয়। আর কি হয়, ফ্যাট, ফাসা, মাসেলস এবং ইন্টারকোস্টাল ব্রাকিয়াল নার্ভ, তাহলে এই জিনিসগুলো হচ্ছে কেটে ফেলা হয়। প্রিজার্ভ করা হয় কি, পেক্টোরালিস মেজর মাসেল, নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র, ল্যাটিসিমাস ডরসি মাসেল, এক্সিলারি ভেইন, সেফালিক ভেইন এবং হচ্ছে কিছু ইন্টারকোস্টাল ব্রাকিয়াল নার্ভ, তাহলে এই জিনিসগুলো হচ্ছে প্রিজার্ভ করা হয়। এখন তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে, একটা পেশেন্ট আফটার ব্রেস্ট সার্জারি সে চুল চিরুনি করতে পারে না বা হাত তুলতে পারে না, তাহলে তার কোন স্ট্রাকচারটাতে হচ্ছে মানে সার্জারি করার সময় ইনভলভমেন্ট হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউ এর কোশ্চেন। আমরা জানি যে ওই যে আমরা সেরাটাস অ্যান্টেরিয়র পড়ছিলাম না, ক্লাইম্বিং মুভমেন্টে হেল্প করে, তো তাহলে এখানে হচ্ছে খুব মানে কমনলি বা ইনভেরিয়েবলি ইনজুরি হয়ে যায় হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল নার্ভটাতে, নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র। তো এই নার্ভটাতে যখন ইনজুর হয় তখন সেই পেশেন্টটা এই যে ক্লাইম্বিং মুভমেন্ট করতে পারে না, হাত উপরে তুলতে পারে না। এই জন্য সাধারণত যাদের হচ্ছে কার্সিনোমা ব্রেস্টের সার্জারি করা হয় তাদেরকে কিন্তু অবশ্যই আফটার সার্জারি রিহ্যাবিলিটেশন করতে বলতে হয়, ঠিক আছে? না হলে তাদের যে হ্যান্ড বিভিন্ন মুভমেন্টস আছে এই মুভমেন্টসগুলো ইম্পেয়ার্ড হয়ে যায়। আচ্ছা, হয়ে গেল আমাদের হচ্ছে সার্জারি অফ কার্সিনোমা ব্রেস্ট। এখন সিম্পল ম্যাস্টেকটমি আমরা এখন বলতে পারবো, তারপরে কোনটাকে আমরা মডিফাইড রেডিক্যাল বলতেছি। আর রেডিক্যাল মানে হচ্ছে ফ্যাট, ফাসা, পেক্টোরালিস মেজর মাইনর মাসেল সব কিছু ফেলায় দাও, সেটাকে হচ্ছে রেডিক্যাল, অর্থাৎ সমূলে উৎপাটন, ঠিক আছে? আচ্ছা, গেল। এখন আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, কার্ড কোয়েশ্চেন, সেটা হচ্ছে এক্সিমা, নিপল ডিজিজ, এক্সিমা এবং হচ্ছে প্যাজেটস ডিজিজ। তো এই দুইটার কিভাবে আমরা আলাদা করে ফেলবো, এরভাবে একটা সিনারিও থাকবে যে একটা পেশেন্ট প্রেজেন্ট করতেছে হচ্ছে স্কিন এক্সকোরিয়েশন এবং হচ্ছে সেরোস্যাঙ্গুইনাস ডিসচার্জ। তাহলে পেশেন্টের কি ডায়াগনোসিস হতে পারে, দুইটা হতে পারে, আইদার হচ্ছে এক্সিমা হতে পারে, অথবা হচ্ছে ভিতরে একটা কার্সিনোমা হয়েছে সেখান থেকে সেটা ডিসচার্জটা আসতে পারে, অথবা প্যাজেটস ডিজিজ হতে পারে। তাহলে আমরা সাধারণত এক্সিমার ক্ষেত্রে কি জানবো, যখন পেশেন্টের দেখবো বাইল্যাটারাল ইনভলভমেন্ট অফ নিপল, সেটা হচ্ছে যে এক্সিমা, কিন্তু প্যাজেটস ডিজিজের ক্ষেত্রে সাধারণত ইউনিল্যাটারাল হয়ে থাকে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইচিং এবং ভেসিকাল। ইচিং এবং ভেসিকালটা হচ্ছে এক্সিমাতে প্রেজেন্ট থাকবে কিন্তু প্যাজেটস ডিজিজে অ্যাবসেন্ট থাকবে। আর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে নিপল ডিস্ট্রাকশন। তো যেটা এক্সিমা সেখানে হচ্ছে নিপলটা ইন্ট্যাক্ট থাকে, আর যেটা হচ্ছে প্যাজেটস ডিজিজ সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টের নিপলটা ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারে। তাহলে এই 4-5টা হচ্ছে ডিফারেন্স আমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে যে হচ্ছে নিপল ডিসচার্জের টাইপ, ঠিক আছে, সেরাস, তারপরে ব্লাড স্টেইন কখন কখন মানে কি কি করে, তো এই জিনিসগুলো আমরা একটু পড়ে ফেলবো। এই মোটামুটি আমাদের। ও আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গাইনোকোমেশিয়া। আচ্ছা, গাইনোকোমেশিয়া, আরেকটা আছে হচ্ছে লাইপোমেশিয়া। তো এই দুইটা একটু আমাদেরকে আলাদা করে জানতে হবে। সেটা হচ্ছে যে অ্যাবনর্মাল প্রলিফারেশন অফ গ্ল্যান্ডুলার টিস্যু ইন এ মেল ব্রেস্ট, সেটাকে আমরা বলতেছি হচ্ছে গাইনোকোমেশিয়া, অর্থাৎ এখানে কিন্তু প্রলিফারেশন হবে হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। আর লাইপোমেশিয়া কাকে বলতেছি, এখানে হচ্ছে ফ্যাট ডিপোজিশন হবে, এখানে কিন্তু গ্ল্যান্ডুলার যে টিস্যু আছে সেখানে কোনো প্রলিফারেশন হবে না, জাস্ট ফ্যাট ডিপোজিশন হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে লাইপোমেশিয়া। তো গাইনোকোমেশিয়ার কজ এটা হচ্ছে যে মানে রিটেন, ভাইবা, পোস্ট গ্র্যাজুয়েশন সারা জীবন লাগবে এই জিনিসটা। আমরা একটু কী কী ফ্যাক্টর ইনভলভড আছে সেটা আমরা একটু পড়ে ফেলবো, কী কী ড্রাগ, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু জেনে ফেলবো। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে এখানে যে আমরা মেল ব্রেস্ট ক্যান্সার এটা মানে কতটুকু হয়, ইউজুয়ালি লেস দেন 1% মানে পেশেন্ট হচ্ছে মানে মেল পেশেন্ট ব্রেস্ট ক্যান্সার নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে তাদের ক্ষেত্রে আমরা যে সার্জারিটা করে থাকি সেটা হচ্ছে আমরা একটু আগে পড়ে আসছি ম্যাস্টেকটমি, মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেকটমি, কিন্তু এখানে আমাদেরকে বলতে হবে হচ্ছে ব্রেস্ট প্রিজার্ভিং সার্জারি অর্থাৎ বিপিএস। এখানে কি করা হয়, লাম্পটাকে এক্সিশন করা হয় কিন্তু নিপোলার অ্যারিওলাটাকে রেখে আসা হয়, যার কারণে বলা হচ্ছে ব্রেস্ট প্রিজার্ভিং সার্জারি। এই হচ্ছে আমাদের টোটাল চলে গেল ব্রেস্ট ডিজিজ। মোটামুটি তোমাদের হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকেও এইগুলোই আছে, আমি যা যা বলছি একটু তারপরে মিলাই পড়ে ফেলো। এরপর আমরা চলে আসতেছি হার্নিয়াতে। হার্নিয়ার ক্ষেত্রেও সেমভাবে ডেফিনিশনটা হচ্ছে একটা কার্ড কোয়েশনে থাকে যে অ্যাবনর্মাল প্রোট্রুশন অফ এ ভিসকাস অর পার্ট অফ এ ভিসকাস থ্রু ইটস কন্টেইনিং ওয়াল। এখানে কি হয়, অ্যাবনর্মাল কোনো ফোরামেন দিয়ে এটা বের হয়ে চলে আসে। তাহলে এটা আমরা সংজ্ঞাটা পড়ে ফেলবো এবং ক্লাসিফিকেশন। আরেকটা কথা বলি, আমাদের সময় রিটেন একটা কোয়েশ্চেন আসছিল, সেটা হচ্ছে যে মানে হার্নিওটমি যখন করা হয় ইনসিশনটা কোথায় দেওয়া হয়, মানে চিত্র আঁকানো আসছিল, অ্যাপেন্ডিসেক্টমি যে করা হয়, হ্যাঁ, সেই যে লেন্স ইনসিশন আসছে সেই ইনসিশনগুলো কীভাবে দেওয়া হয়। তো হার্নিয়ার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে বিভিন্ন টাইপসের হার্নিয়া আছে না, কোনটা কোন জায়গা দিয়ে হচ্ছে
এটা আমাদেরকে নাম সহ অবশ্যই চিত্র সহ আমরা একটু প্র্যাকটিস করে যাব, কারণ আমাদের সময় যেহেতু রিটেনে এরকম চিত্র আঁকানো টাইপের কোশ্চেন আসছিল, তোমাদেরও যে কোনো একটা ইনসিশনের নাম দিয়ে বলে ফেলতে পারে যে এই ইনসিশনটা কোথায় দেয়, মানে তুমি এটার হচ্ছে ফিগারটা আঁকো। তাহলে আমরা হচ্ছে এখন থেকে যে কোনো ইনসিশন, যেহেতু আমাদের সময় চলে আসছে এই কোশ্চেনটা, যে কোনো ইনসিশন যখন করব একটু স্পেসিফিক কোনো নাম থাকবে সেই ইনসিশনটা, যেমন লেঞ্জ ইনসিশন হতে পারে, তারপর আরও কী কী সব মানে বিভিন্ন সার্জারি যে ইনসিশনগুলো আছে সেই ইনসিশনগুলোর হচ্ছে গ্রিড আয়রন ইনসিশন। হ্যাঁ, আমরা যখনই পড়বো আমরা একটা খাতাতে সুন্দর করে চিত্রটা আঁকায় ফেলবো যে আসলে এক্সটেনশনটা এই ইনসিশনের কতটুক, মানে কোথায় থেকে কোথায় হচ্ছে। ঠিক আছে, ঠিক সেমভাবে হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, সেখানে যে 4টা পয়েন্ট হয় সেই 4টা পয়েন্ট কোথায় হচ্ছে, তোমাদের জাস্ট একটা ফিগারই আসতে পারে যে তুমি একটা ফিগার আঁকো এবং চিহ্নিত করো, হ্যাঁ 4টা পয়েন্ট। তারপরে আমরা কি পড়ে ফেলবো যে হার্নিয়ার টাইপস, অর্থাৎ হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনাল হার্নিয়াগুলোর টাইপ পড়ে ফেলবো। নেক্সট হচ্ছে যে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি কি রিস্ক ফ্যাক্টর, কাদের কাদের হার্নিয়াটা বেশি হয় সেটা আমরা পড়ে ফেলবো। আমি মানে ডিটেলসে কিছু বলছি না হার্নিয়া, তোমরা একটু বই দেখে পড়ে ফেলো। আচ্ছা, হার্নিয়ার ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি যে ইঙ্গুইনাল ক্যানাল আছে না, এই ইঙ্গুইনাল ক্যানালের কন্টেন্ট এবং হচ্ছে যে বাউন্ডারি আছে, ঠিক আছে বাউন্ডারি, তারপরে হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং, ডিপ ইঙ্গুইনাল রিং, কোনটা কি দিয়ে ফর্মেশন হচ্ছে এবং কোনটা কোথায় অবস্থিত। এটা কিন্তু হচ্ছে মানে যার একবার শর্ট কেস পড়ছে তার কিন্তু এটি জিজ্ঞাসা করবে যে কোন রিংটা কি দিয়ে ফর্মেশন হচ্ছে এবং কোথায় অবস্থিত। ঠিক আছে, সুপারফিশিয়াল এবং ডিপ ইঙ্গুইনাল রিং। তাহলে আমরা এই সুন্দরভাবে রিংয়ের পজিশনগুলো পড়ে ফেলবো এবং হচ্ছে ক্যানাল কিভাবে ফর্মেশন হচ্ছে এটা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট গেল। নেক্সট হচ্ছে যে ওই যে কি কি সব রিফ্লেক্স ছিল না, ট্রান্স ইলুমিনেশন টেস্ট, তারপরে হচ্ছে কাফ রিফ্লেক্স, এই জিনিসগুলো হচ্ছে ছোটো ছোটো কোয়েশ্চেন, কী কী পজিটিভ হয় কখন কখন নেগেটিভ হয়, এটা হচ্ছে আমাদের শর্ট কেসের সময় টিচাররা জিজ্ঞাসা করেন গেল। নেক্সট হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস পড়াবো, সেটা হলো এটা আমার কাছে মনে হয়েছে যে চিত্র সহ তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে হাইড্রোসিল। হাইড্রোসিলে 4টা টাইপ আছে, তো এই 4টা টাইপে 4 জায়গায় অবস্ট্রাকশন থাকে, তো এইটার হচ্ছে চিত্র সহ তোমরা কিন্তু অবশ্যই এটা পড়বা যে হাইড্রোসিলের কি কি টাইপস আছে। তো এটা আমি কিভাবে মনে রাখছিলাম, ভাইস, VICE, তো ভাইস দিয়ে মনে রাখা যায়। ভিতে হচ্ছে যে ভ্যাজাইনাল, আইতে হচ্ছে ইনফ্যান্টাইল, সিতে হচ্ছে কনজেনিটাল এবং লাস্টে যেটা সেটা দিয়ে হচ্ছে এনসিস্টেড। তাহলে আর ভুল হবে না আশা করি। তো যেটা হচ্ছে প্রথমে মনে রাখবো যে ভ্যাজাইনাল, সেখানে হচ্ছে 2টা লেয়ার যে থাকে, হ্যাঁ সেই স্ক্রোটামের সেই লেয়ারের মধ্যে হচ্ছে অ্যাবনর্মাল কালেকশন অফ ফ্লুইড হয়, সেটা হচ্ছে আমাদের ভ্যাজাইনাল হাইড্রোসিল বলা হয়। আচ্ছা, যেটা হচ্ছে ইনফ্যান্টাইল, সেখানে কি হয়, ওই যে ইঙ্গুইনাল রিংটা আছে না, ডিপ ইঙ্গুইনাল রিং, সেই রিংটা কিন্তু বন্ধই থাকে, বাকি যে অংশটা আছে সেখানে হচ্ছে ফ্লুইড কালেকশন হয়। যেটা কনজেনিটাল, সেখানে হচ্ছে প্রসেসাস ভ্যাজাইনালিসটা টোটালটা প্যাটেন্ট থাকে এবং অ্যাবডোমিনাল যে ক্যাভিটি আছে সেটার সাথে এটার হচ্ছে কন্টিনিউয়েশন থাকে, যার কারণে কি হয়, পেশেন্ট যখন দাঁড়ায় থাকে বা সারাদিন পর দিনের শেষে কনজেনিটাল হাইড্রোসিল যাদের থাকে, ধীরে ধীরে যখন ডে প্রোগ্রেস করে এই লাম্পের সাইজটা তত বড় হয়ে যায় এবং এরা যখন রাত্রেবেলা ঘুমায় তখন এরা হিস্ট্রি দেয় যে ঘুম থেকে উঠে সকালবেলা দেখি লাম্পটা কমে গেছে, কিন্তু সারাদিন যখন কাজ করি তখন লাম্পটা বেড়ে যায়, তখনই আমাদের বুঝতে হবে যেটা হচ্ছে কনজেনিটাল হাইড্রোসিল। ওকে, আর লাস্টেরটা হচ্ছে এনসিস্টেড। তার এনসিস্টেডটা কি হয়, একটা ছোট্ট একটা লাম্প থাকে, এটার কোনো কন্টিনিউয়েশন থাকে না কারোর সাথে। তাহলে আমরা 4টা ক্লাসিফিকেশন পড়ে ফেললাম। আচ্ছা, এই 4টা ক্লাসিফিকেশনের মধ্যে আবার আরেকটা আসছে যে ট্রিটমেন্ট, কোনটার কি ট্রিটমেন্ট দেয়, এটা একটা কার্ড কোয়েশ্চেন ছিল যে ভ্যাজাইনাল হাইড্রোসিল হলে আমাদের প্লিকেশন, ইভার্শন আছে, লর্ডস প্লিকেশন, এটা আবার আরেকটা কার্ড কোয়েশ্চেন যে কীভাবে লর্ডস প্লিকেশন করা হয়, ইভার্শন করা হয়, ঠিক আছে, জেবুলিস অপারেশন আছে। তাহলে এই অপারেশনের নামগুলো এবং কোনটাতে কি করা হচ্ছে এটা একটু আমরা জেনে নিব। আচ্ছা, ইনফ্যান্টাইলের ক্ষেত্রে কি হয় যে থিক যে স্যাকটা থাকে সেই স্যাকটাকে হচ্ছে এক্সারসাইজ করে ফেলা হয়। কনজেনিটালের ক্ষেত্রে কি করা হয়, হার্নিওটমি করা হয়। আর এনসিস্টের ক্ষেত্রে হচ্ছে এক্সিশন অফ দ্য সিস্ট। তাহলে হচ্ছে হাইড্রোসিল টাইপস এবং ম্যানেজমেন্ট আমরা পড়ে ফেলছি। এখান থেকে হচ্ছে কনজেনিটাল হাইড্রোসিল যেটা, সেটা হচ্ছে খুব মানে শর্ট নোট হিসেবে আসে, এটা হচ্ছে পেডি সার্জারি কোয়েশ্চেন হিসেবে খুবই বেশি আসে। এবং এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যেটা হাইড্রোসিলের পেশেন্টকে তুমি মানে পেশেন্ট যখন আসলো, মানে বাবা মা নিয়ে আসলো, তখন তুমি প্যারেন্টকে কিভাবে কাউন্সিল করবে, এটা কিন্তু আমি হচ্ছে পেডি সার্জারি পড়ার সময় বলে দিচ্ছি যে পেশেন্টকে বলতে হয় সাধারণত 2 বছর পর্যন্ত অপেক্ষা করতে বলতে হয়, যেটা 2 বছরের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যেতে পারে, তার পরবর্তীতে যদি না হয় বা সেটা যদি ধীরে ধীরে আরও বাড়তে থাকে বা কমপ্লিকেশন অ্যারাইজ করে, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হয় যে হার্নিওটমি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কাউন্সিলিং পার্টটা চলে গেল।
আচ্ছা, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ভেন্ট্রাল হার্নিয়া। ইঙ্গুইনাল হার্নিয়া বাদ দিয়ে যেগুলোই অ্যাবডোমেনের ওয়াল দিয়ে যে হার্নিয়াগুলো হয় সেগুলো কি হচ্ছে ভেন্ট্রাল হার্নিয়া বলা হয়। এই ভেন্ট্রাল হার্নিয়াটা হচ্ছে এটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে দেখলাম অনেকবার আসছে ভেন্ট্রাল হার্নিয়ার হচ্ছে ফ্যাক্টর কি কি আছে। তো আমাদের দেখো ডেভেলপমেন্টাল যে কোনো অ্যানোমালিসের ক্ষেত্রে যখন আমাদের হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালটা হচ্ছে কি হয় জোড়া লাগে ঠিক মিডলাইন বরাবর, সেই সময় যদি কোনো প্রবলেম থাকে মিডলাইন বরাবর, ঠিক আছে, তাহলে আমাদের যে এই ভেন্ট্রাল হার্নিয়াগুলো কনজেনিটাল ডিফেক্ট হচ্ছে মেইন কারণ, যার কারণে বেশি বেশি হইতে পারে। এছাড়া অবেসিটি, তারপরে হচ্ছে স্মোকিং, হ্যাঁ, তারপরে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, হ্যাঁ, ক্রনিক কাফ, এই ধরনের ফ্যাক্টরসগুলোর জন্য ভেন্ট্রাল হার্নিয়া অনেক বেশি হয়ে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শর্ট নোট হিসেবে আসে, সেটা হচ্ছে আম্বিলিকাল হার্নিয়া, এটাও আমরা পড়ে ফেলবো। তারপরে আরেকটা হচ্ছে সিনারিও বেসড কোয়েশ্চেন, সেটা হচ্ছে একটা পেশেন্টের সার্জারি করা হয়েছে এবং সার্জারি থেকে সেখানে দেখা যাচ্ছে যে 3-4 মাস পর পেশেন্টটা আসতেছে, যখন সে হাঁচি কাশি দিচ্ছে তখন তার যে ইনসিশন যেখান দিয়ে দেওয়া হয়েছে সেইখান দিয়ে একটা প্রোট্রুশন হচ্ছে বা একটা লাম্প, হ্যাঁ, হাঁচি কাশির সময় লাম্প বের হয়ে আসতেছে। তাহলে কি এটা খুবই সহজ ডায়াগনোসিস করা যে আফটার সার্জারি ওই যে ইনসিশনাল যে জায়গাটা, সেই জায়গাটা দিয়ে যে হার্নিয়াটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনসিশনাল হার্নিয়া। আচ্ছা, ইনসিশনাল হার্নিয়াতে তাহলে কি মানে কি ফ্যাক্টর, এখানে জাস্ট রিস্ক ফ্যাক্টরগুলো আমরা জানবো। সেটা হচ্ছে পারসিস্টেন্ট হচ্ছে যদি পোস্ট অপারেটিভ কাফ থাকে, কারো অ্যাজমা, সিওপিডি, এই ধরনের পেশেন্টদের খুব বেশি এই ধরনের ইনসিশনাল হার্নিয়া নিয়ে প্রেজেন্ট করে। তারপরে হচ্ছে পোস্ট অ্যাবডোমেন ডিস্টেনশন হতে পারে। তারপরে কি হতে পারে, ইনফেকশন, সেখান থেকে উন্ড ডেহিসেন্স হয়ে এই ধরনের ইনসিশনাল হার্নিয়াগুলো হতে পারে। এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা পড়ে ফেলবো, সেটা হচ্ছে যে হার্নিওটমি, হার্নিওপ্লাস্টি এবং হার্নিওর্যাক্সি, এটা একটা কার্ড কোয়েশ্চেন। এই তিনটা কি কি জিনিস আমরা পড়ে ফেলবো। হার্নিওটমি বলতে কি বোঝায়, সাধারণত কি হয়, হার্নিয়াল যে স্যাকটা থাকে সেই স্যাকটাকে কেটে ঢোকা হয়, ঢোকার পরে কি হয় যে ওখানে যে কন্টেন্ট থাকে সেই কন্টেন্টটাকে মানে পেটের মধ্যে ঢুকায় দেওয়া হয়, অর্থাৎ অ্যাবডোমেনের মধ্যে ব্যাক করে দেওয়া হয়। এবং তারপরে কি হয়, ওই যে নেকের মধ্যে আমাদের সেই নেকটাকে আমরা কি করি, বন্ধ করে দিই এবং যে রিমেইনিং পার্ট থাকে সেই রিমেইনিং পার্টটাকে আমরা এক্সিশন করে ফেলি। এই 4টা স্টেপ হচ্ছে আমাদের হার্নিওটমি। আচ্ছা, হার্নিওর্যাফি কাকে বলতেছে, যখন হচ্ছে আমাদের ওই যে ইন্টারনাল ইঙ্গুইনাল যে ডিপ ইঙ্গুইনাল রিংটা আছে সেই রিংটাকে আমরা যখন হচ্ছে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে হার্নিওর্যাফি। এবং হার্নিওপ্লাস্টি হচ্ছে প্রোলিন মেশওয়ার্ক দিয়ে যখন ওই যে ডিফেক্টটা থাকে সেই ডিফেক্টটা বন্ধ করে দেওয়া হয়, সেটা হচ্ছে হার্নিওপ্লাস্টি। তো এই 3টা জিনিস আলাদা করে আমরা হচ্ছে পড়ে ফেলবো। আরও কিছু ইম্পর্টেন্ট এখানে অনেক কোয়েশ্চেন আছে হার্নিয়াতে, সেটা হচ্ছে ডিরেক্ট হার্নিয়া, ইনডিরেক্ট হার্নিয়া কাকে বলে, ঠিক আছে। তো এই যে কিছু ছোট ছোট কোয়েশ্চেনগুলো, এগুলো হচ্ছে এখন হয়তো এত বলা সম্ভব না, তোমরা একটু অবশ্যই শর্ট কেসের ক্ষেত্রে এই কোয়েশ্চেনগুলো একটু পড়ে ফেলো। হ্যাঁ, হার্নিয়া থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞাসা করে এবং হার্নিয়ার শর্ট কেস কিন্তু অবশ্যই থাকে। তো এটা আমাদের এক্সামিনেশন করা প্র্যাকটিস করতে হবে এবং এই ছোটো ছোটো কোয়েশ্চেনগুলো হ্যাঁ অ্যান্সার অবশ্যই বলতে পারতে হবে। আর হচ্ছে অবস্ট্রাক্টেড হার্নিয়া বা স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে এটার প্যাথোজেনেসিসটা কি। প্রথমে হচ্ছে কিন্তু ভেনাস অক্লুশন হচ্ছে, তারপরে আর্টেরিয়াল হচ্ছে অক্লুশন হচ্ছে, তারপরে কি হচ্ছে ডিস্টেনশন হয়ে সেখানে হচ্ছে লিম্ফ ড্রেনেজে অবস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। তাহলে তারপরে ধীরে ধীরে কি হচ্ছে, সেই কন্টেন্টটা হচ্ছে স্ট্র্যাঙ্গুলেশন হয়ে নেক্রোসিস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়ার হচ্ছে প্যাথোজেনেসিসটা পারতে হবে। আরও কিছু আছে, সেটা হচ্ছে এন্টেরোসিল, ওমেন্টোসিল, কোনটাকে আমরা কিভাবে আলাদা করব। তো এই যে দেখবা যে হার্নিয়ার ক্ষেত্রে সব কিছু এরকম মানে কোনটা থেকে কোনটা কিভাবে আলাদা করব, এই ধরনের কোয়েশ্চেন খুবই বেশি থাকে। তো মোটামুটি এগুলো আমরা সবাই যেখান থেকে শর্ট কেসগুলো পড়ে থাকি সেখান থেকে আমরা রেডি করে ফেলবো। এবং সবচেয়ে ভালো হয় কি জানো, এই ছোট ছোট কোয়েশ্চেনগুলো তুমি যে গাইড বই বা যে বইটা দেখে পড়ো সেটার পাশে লিখে ফেলবা। তাহলে কি হয়, রিটেনের সাথে সাথে ওই কোয়েশ্চেনগুলো চোখে চলে আসে, ওগুলো কিন্তু এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে এইভাবে আমরা একটু পড়ে ফেলবো। তো মোটামুটি ব্রেস্ট আর হার্নিয়া থেকে আজকে যা যা বলছি আশা করি তোমরা অবশ্যই ইনশাল্লাহ কমন পাবে। তো তোমরা অল্প একটু সময়ের মধ্যে, বেশি সময় লাগবে না, পড়ে ফেলো। আজকে তাহলে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।